আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা আয়না। চিরকাল ভাড়া বাড়ির স্যাঁতসেঁতে ঘরের কোণে থাকতে অভ্যস্ত। হঠাৎ করে বিশাল এই বাড়িটাতে এসে তাই হকচকিয়ে গেছি কেমন। বাড়িটা পুরনো কিন্তু জীর্ণ নয়। বিশাল বিশাল ঘর, বারান্দা, ছাদ, খিলান, সিঁড়ি পুরনো দিনের আভিজাত্য আর সমৃদ্ধির সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে। এত বড় একটা বাড়ি, কিন্তু লোক মোটে তিনজন। সুজয়, আমি আর সুজয়ের নিঃসন্তান বিধবা পিসিমা। সুজয়ের বাবা মা বহু আগেই মারা গেছেন। আত্মীয় স্বজনদের মধ্যেও তেমন কেউ বেঁচে নেই। বাড়ির দক্ষিণ দিকে তিনটে বড় বড় ঘর আমরা ব্যবহার করি। বাকি ঘরগুলো তালাবন্ধ অবস্থাতে পড়ে আছে কতকাল কে জানে। অবসর সময়ে তালাবন্ধ ঘরগুলোর সামনে এসে দাঁড়িয়ে ভেতরে উকি দিয়ে দেখার চেষ্টা করি। কৌতূহল আমার বরাবরই বেশি। বন্ধ ঘরগুলোর পেছনের রহস্য ভেদ করার চেষ্টায় ছটফট করি। পিসিমার কাছে বহুবার জানতে চেয়েছি তালাগুলোর চাবি কোথায় আছে। তিনি ক্ষণক্ষণে গলায় বলেছেন, নতুন বউ নতুন বউয়ের মতো থাকো, কদিনেই এত কৌতূহল কিসের। ধমক খেয়ে চুপ করে গেছি, কিন্তু কৌতূহল যায়নি। বিশাল এই বাড়িটায় একসময় নিশ্চয়ই বহু মানুষের বসবাস ছিল। তালাবন্ধ ঘরগুলো তখন গম গম করত মানুষের আনাগোনায়। কত মানুষ, তাদের কত রকম গল্প, কত ঘটনা, কত রহস্য বন্দী হয়ে আছে ঘরগুলোর চার দেওয়ালের মধ্যে। ভাবতেই রোমাঞ্চ হয়, গা ছমছম করে। সেদিন রাতে সুজয়ের গা ঘেঁষে শুয়ে বললাম, বন্ধ ঘরগুলোর চাবি নেই। কি করবে চাবি দিয়ে? সুজয় বিরক্ত। বারে, এবাড়ির বউ হয়ে এসেছি, সব কিছু জানার দেখার অধিকার নেই? এই ঘরগুলোতে যারা থাকতো তারা প্রায় সবাই এখন মৃত। তাদেরই স্মৃতি জড়িয়ে আছে ঘরগুলোতে। দেখে কি করবে? আমি দেখব, জেদের গলায় বললাম। পরদিন সুজয় অফিসে বেরিয়ে যাওয়ার আগে পিসিমাকে বলে গেল, আমাকে যেন ঘরগুলো ঘুরিয়ে দেখান। আমি নাকি ওর কানের পোকা নাড়িয়ে দিচ্ছি, রাতের ঘুম নষ্ট করে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। ঘরগুলো দেখার লোভে অপবাদগুলো নীরবে সহ্য করে নিলাম। সুজয় বেরিয়ে যেতে বিরক্ত মুখে চাবির গোছা হাতে ঝুলিয়ে পিসিমা আমাকে ঘরগুলো দেখাতে গেলেন। বাড়িটা সুজয়ের দাদু আর তার ভাইয়েরা মিলে তৈরি করেছিলেন। বোনেদের বিয়ে হয়ে যাওয়ার পর 6 ভাইয়ের পরিবার ছড়িয়ে ছিটিয়ে গোটা বাড়ি দখল করেছিল। আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর ভিড়ে সারাক্ষণ গম গম করত ঘরগুলো। ধীরে ধীরে অবস্থা পড়তির দিকে এলো। বাড়ির লোকেরা চলে গেলেন বিভিন্ন জায়গায়, মারাও গেলেন অনেকে। এ বাড়িতে বাতি দেখানোর জন্য টিকে রইলেন শুধু সুজয়ের বাবা আর মা। তারাও চলে গেলেন বড্ড তাড়াতাড়ি। এত বড় বাড়ি এখন খাঁ খাঁ করে লোকের অভাবে। বুকটা কেমন করছিল আমার। পিসিমা, এ ঘরটা তো দেখাওনি। একটা তালাবন্ধ ঘরের দিকে আঙুল দিয়ে ইশারা করলাম। পিসিমা হয়তো ঘরটা দেখাতে ভুলে গেছেন, কিন্তু তিনি এক নজর ঘরটার দিকে তাকিয়ে বললেন, ওটাতে কিছু নেই, স্টোর রুম ছিল এক সময়। ভাঙা আসবাবপত্র, বাতিল জিনিসের ভিড়, ধুলোবালি ভর্তি। তবুও দেখি একটু। আমি নাছোড়। না, কোনো দরকার নেই। পিসিমার বজ্র গম্ভীর গলা। চুপ করে গেলাম, কিন্তু কৌতূহল বেড়ে গেল আরও। এ ঘরে কি আছে দেখতেই হবে। কিছুদিন তককে তককে থাকতে থাকতে এক দুপুরে পিসিমা ঘুমিয়ে পড়তে
চুপি চুপি চাবির গোছাটা নিয়ে এসে বন্ধ দরজাটা খুলে নিয়েছি। কদিনের অনুসন্ধানে জেনে গেছিলাম পিসিমা চাবির গোছা কোথায় রাখেন। হাতিয়ে নিতে অসুবিধে হয়নি। ঘরটা খুলতে একটা ভ্যাপসা গন্ধে গা গুলিয়ে উঠল। কতদিন দরজাটা খোলা হয়নি কে জানে। কিন্তু পিসিমা যেমন বলেছিলেন ভাঙাচোরা আসবাবপত্র আর বাতিল জিনিসে ভর্তি, কার্যত দেখা গেল সেরকম কিছুই নয়। দেওয়াল ঘেঁষে একটা খাট, আলমারি, আলনা আর একটা ড্রেসিং টেবিল ছোট্ট ঘরটায় সাজিয়ে রাখা। পুরো ধুলো জমে রয়েছে সব কিছুর ওপর। পিসিমা আমায় মিথ্যে কেন বললেন বুঝলুম না। এটা তো স্টোর রুম নয়। এই ঘরটাও কোনো দখলদার ছিল বোঝাই যাচ্ছে। মুগ্ধ হয়ে গেলাম ড্রেসিং টেবিলটা দেখে। কি সুন্দর কাজ করা মেহগনি কাঠের ড্রেসিং টেবিল। অনেকগুলো দেরাজ রয়েছে পরপর। ওপরে অনেকটা পান পাতার আকৃতির সুন্দর কারুকাজ করা ফ্রেমের মধ্যে আয়না বসানো। এত সুন্দর কাঠের কাজ। মুগ্ধ হয়ে দেখছিলাম। এই বন্ধ ঘরে কি করছে এটা? কার ছিল এই ড্রেসিং টেবিল? এক সময় দরজা বন্ধ করে বেরোতে যেতে টের পেলাম কে যেন দীর্ঘশ্বাস ফেলল ঘরের ভেতর। চমকে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই তো, মনের ভুল। কিন্তু স্পষ্ট শুনলাম যে গায়ে কাঁটা দিয়ে উঠল। এ ঘরটা যার ছিল সে কি এখনো ছাড়তে পারেনি ঘরের মায়া? রাতে সুজয়কে সব খুলে বললাম। জোর বায়না ধরলাম আয়নাটা আমার চাই। সুজয় প্রথমটাই সব শুনে খুব রাগারাগি করল। পিসিমা বারণ করার পরেও তুমি লুকিয়ে লুকিয়ে ওই ঘরে ঢুকেছ? জন্মের পর থেকেই ঘরটা বন্ধ অবস্থায় দেখে আসছি, কখনো কোনো প্রশ্ন করিনি। এটা কি করলে? তোমার কৌতূহল কম, কিন্তু আমার তো সেরকম নয়। আত্মপক্ষ সমর্থনে বলেছি। অতিরিক্ত কৌতূহল কিন্তু বিপদ ডেকে আনে। কিসের বিপদ? ঘরটা বন্ধ অবস্থাতে কেন রাখা হয়েছে সেটাই বুঝতে পারছি না। অত সুন্দর আয়নাটা ওই বন্ধ ঘরে পচবে কেন? এত সুন্দর একটা অ্যান্টিক জিনিস। এতদিন ঘরটাই কেউ খোলেনি, আর তুমি আয়নাটা চাইছো? পিসিমা জানতে পারলে কিন্তু খুব রেগে যাবে। কেন খোলেনি কেউ ঘরটা? নিষেধ ছিল। কিসের নিষেধ? জানি না। আচ্ছা, তুমি ওই তালা খুললে কি করে? এতদিনের জং ধরা তালা চাবি দিয়ে খুলল? সুজয় একটু অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, চাবি দিয়ে একটা মোচড় দিতেই তো খুলে গেল। আশ্চর্য। আশ্চর্যের কি আছে? এখন বলো আয়নাটা এনে দেবে কি না? না, নিষেধ অমান্য করার সাহস আমার নেই, সুজয় থমথমে মুখে বলল। কিন্তু আমি নাছোড়বান্দা, ঘ্যান ঘ্যান করতেই থাকলাম। সুজয় একসময় বিরক্ত হয়ে বলল, পিসিমার সঙ্গে কথা বলে দেখব। এক ছুটির দিনে সুজয় কথাটা পারতে পিসিমা থমথমে গলায় আমায় বললেন, তুমি না বলে ওই ঘরে ঢুকেছ? মস্ত ভুল করেছ। আয়নাটা কেন? ও ঘরের কোনো জিনিসেই হাত লাগানো যাবে না। কিন্তু কেন? নিশ্চয়ই কোনো কুসংস্কার। পিসিমা রাগত দৃষ্টিতে তাকালেন। আমি নাছোড়। ঘরটা না হয় আর খুলব না, কিন্তু আয়নাটা নিয়ে আসি পিসিমা। যা খুশি করো, আমি জানি না। রাগ করে উঠে গেলেন পিসিমা। শেষ পর্যন্ত সুজয় টেনে টেনে নিয়ে এসেছে আয়নাটা। ধুলো টুলো ঝেড়ে মোছামুছি করে চকচকে করে তুলেছি জিনিসটা। রূপ যেন আরও খুলে গেছে আয়নাটার। বারবার মুগ্ধ হয়ে তাকাচ্ছি। সত্যি
তুমি পাগল আছো, এত জোড়াজুড়ি না করলেই পারতে, সুজয় বলেছে। কথা বাড়ালাম না, কাজ হাসিল তো হয়েই গেছে। জানতাম না কি বিভীষিকা অপেক্ষা করে আছে। কিছুদিন নির্বিঘ্নে কাটল, কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। রাত তখন কটা কে জানে। ঝোড়ো হাওয়া বইছে বাইরে। তাড়াতাড়ি উঠে বসেছি জানালাগুলো বন্ধ করতে। তখনই দেখতে পেলাম অপ্রাকৃত এক দৃশ্য। একটা মেয়ে আয়নার সামনে ঝুঁকে পড়ে এদেরাজ সেদেরাজ হাতড়ে চলেছে। মেয়েটার অনভ্যস্ত হাতে পড়া শাড়ির আঁচল লুটোচ্ছে মেঝেতে। খোলা চুলে রাশি উড়ছে হাওয়ায়। আমার দিকে পেছন ফিরে কি যেন খুঁজেই চলেছে সে। এমন অস্বাভাবিক দৃশ্য দেখে আমার শরীর অসাড়, চোখের পাতা নড়ছে না, হাত পা ঠান্ডা। হঠাৎ ঘুরে দাঁড়ালো সে, সোজাসুজি আমার দিকে তাকিয়ে মিষ্টি সুরেলা গলায় বলল, চিরুনিটা দেখেছ গো? খুঁজেই পাচ্ছি না। জানালার বাইরে মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে। তারই আলোয় স্পষ্ট দেখলাম মেয়েটার ফ্যাকাশে চেহারা, স্থির ঘোলা চোখ, পলকহীন শূন্য দৃষ্টিতে মরা মানুষের অভিব্যক্তি। গলা চিরে চিৎকার বেরিয়ে এলো। সুজয় ধর্মর করে উঠে বসেছে। কাঁপতে কাঁপতে বললাম, ওই যে মেয়েটা আয়নার সামনে। কোথায়? কেউ তো নেই। অবাক হয়ে দেখলাম সত্যিই কেউ নেই। আয়নাটা ঢেকে রেখেছিলাম একটা কাপড় দিয়ে, সেটাই হাওয়ায় উড়ছে। এটা দেখেই ভয় পেয়ে গেলাম। আমি তো এত ভীতু নই। লজ্জা পেয়ে বললাম, ভুল দেখেছি, ঘুমের ঘোরে ছিলাম তো। দিনের আলোতে রাতের বিভীষিকার কথা আর মনেও রইল না। মনের ভুল বলে উড়িয়ে দিলাম সব। দুদিন নির্বিঘ্নে কাটল। দুদিন পরে এক রাতে সুজয় মাছ নিয়ে ফিরল। ভেবেছিলাম ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব, কিন্তু সুজয় আবদার জুড়ল মাছ ভাজা খাবে। গ্রামে বিদ্যুতের আলো আছে, কিন্তু ভোল্টেজ নেই। টিম টিম করে বাল্ব জ্বলছে, চারদিক নির্জন। মাঝে মাঝে শুধু কুকুরের ডাক শুনতে পাওয়া যাচ্ছে। নির্জন ছায়া ছায়া অন্ধকার। রান্নাঘরে আমি একা। খোলা জানালার বাইরে ঝুপসি গাছগুলো অন্ধকারকে যেন আরো গাঢ় করে তুলছে। মাছটা তেলে ছেড়েছি সবে। শুনতে পেলাম একটা করুণ গলা, আমাকে এক টুকরো দেবে গো? কেউ আমাকে মাছ খেতে দেয় না। আওয়াজটা রান্নাঘরের খোলা জানালার বাইরে থেকে এসেছে। উকি দেওয়ার সাহস হলো না। এত স্পষ্ট পরিষ্কার শুনেছি। মনের ভুল হতেই পারে না। ভয়ে বুক ধড়াস ধড়াস করছে। দৌড়ে বেরোলাম রান্নাঘর থেকে। একা একা এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না কিছুতেই। সুজয় ঘরে শুয়েছিল, ওকে টেনে তুললাম। তুমি আমার সঙ্গে রান্নাঘরে চলো। কেন? বিরক্ত হয়ে বলল সুজয়। পিসিমার দুধটা গরম করতে ভুলে গেছি, এদিকে মাছটাও তেলে ছেড়ে দিয়েছি। তুমি একটু মাছটা দেখো যেন পুড়ে না যায়। আমি ওদিকে দুধ গরম করে ফেলি। মিথ্যে কথাই বলতে হলো। বড় রান্নাঘরটার মধ্যে কোমর সমান পাঁচিল তুলে আমিষ আর নিরামিষের হেসেল আলাদা করা হয়েছে। সুজয় কড়াইতে খুন্তি দিয়ে মাছ উল্টাতে থাকলো, আর আমি নিরামিষ হেসেলে গরম করা দুধ আবার গরম করতে বসালাম। ভয় পাচ্ছি এটা স্বীকার করব না সুজয়ের কাছে। পরদিন সন্ধেবেলা গৃহদেবতা নারায়ণের মন্দিরে সন্ধে দেখাতে গেছি। পিসিমা নিজের ঘরেই আছেন।
সুজয় ফেরেনি তখনও। গ্রামে সন্ধে নামে বড় তাড়াতাড়ি। বড় বড় গাছেদের ভিড়ে দিনের আলো হারিয়ে যায় খুব দ্রুত। চারপাশ অন্ধকার। টিমটিমে বাল্ব জ্বলছে ঠাকুর ঘরে, তাতে অন্ধকার কাটছে না মোটেই। চারপাশ বড্ড নিস্তব্ধ। একটা পাখি পর্যন্ত ডাকছে না। প্রদীপ জেলে দিয়ে গড় হয়ে প্রণাম করলাম নারায়ণকে। তারপর পেতলের ধুনুচিটা হাতে নিয়ে বেরিয়ে এলাম। সারা বাড়িতে ধুনো দেখাবো। ঠাকুর ঘরের বারান্দা থেকে নেমে এসেছি সবে। শুনতে পেলাম করুণ গলায় বিলাপ করছে কেউ। গায়ের লোম খাড়া হয়ে উঠল। শব্দটা পেছন থেকে আসছে। ভয়ে ভয়ে পেছন ফিরলাম। আধো অন্ধকারে দেখলাম একটা মেয়ে ঠাকুর ঘরের বারান্দায় পা ঝুলিয়ে বসে আছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আঁতকে উঠে পেছনে সরে গেলাম। এ তো সেই মেয়েটা। তাকিয়ে আছে আমার দিকে। সেই রকম ভাবলেশহীন মৃত দুটো চোখ। বিস্ফারিত নিষ্প্রাণ চোখ দুটো থেকে জল গড়িয়ে পড়ছে। ঠোঁটটা নড়ে উঠল। চুলগুলো কেটে দিল গো, জোর করে কেটে দিল। আর সহ্য করতে পারলাম না। ধুনুচিটা ছিটকে পড়ল কোথায় কে জানে। ধপ করে মাটিতে পড়ে গেলাম। যখন চোখ খুললাম দেখি বিছানায় শুয়ে আছি। পিসিমা উদ্বিগ্ন মুখে বসে আছেন। সুজয়ও বসে আছে পাশে। আমাকে চোখ মেলতে দেখে পিসিমা বললেন, কি হয়েছিল তোমার? ভাগ্যিস সুজয়ও তখনই ফিরে এসেছিল। ক্লান্ত গলায় পুরো ঘটনা খুলে বললাম। কদিন ধরে যা যা ঘটেছে কিছুই বাদ দিলাম না। পিসিমা গম্ভীর হয়ে গেলেন। কেন আয়নাটা আনতে বারণ করেছিলাম বুঝেছ এবার? না, বুঝিনি। কে এই মেয়েটা? উঠে বসেছি আমি। আতঙ্কের রেশ কাটেনি এখনো। আমাদের পিসি, সুজয়ের পিসি ঠাম্মা। মানে? শুনলেই বুঝবে। আমাদের বাবারা 6 ভাই আর 3 বোন ছিলেন, জানোই তো। 2 নম্বর বোন আমাদের মেজ পিসিকে চোখেই দেখিনি আমরা। আমাদের জন্মের আগেই তিনি মারা গিয়েছিলেন। 14 বছর বয়সে তার বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই বিধবা হয়ে এ বাড়িতেই ফিরে আসেন তিনি। তখনকার দিনে নিয়মকানুন খুব কড়া ছিল। দাদুও ছিলেন খুব গোঁড়া। স্বাভাবিকভাবেই কড়া নিয়ম জারি করলেন তিনি। হিন্দু ঘরের বিধবা বলে কথা। জোর করে মেজপিসির এত সুন্দর লম্বা চুল ছোট ছোট করে ছেঁটে দেওয়া হলো। মেজপিসি কিছুতেই চুল কাটতে চায়নি। তার ছিল সাজগোজের নেশা। ওই আয়নাটার সামনে কাটিয়ে দিতেন ঘন্টার পর ঘন্টা। চুল কাটায় বড় শোক পেলেন। এর ওপর দিনে নিরামিষ তরকারি ভাত, রাতে 1 সিদ্ধ ভাত খেতে হতো। এছাড়াও একাদশী, অম্বুবাচী, আরও কত রকম নিয়ম তো ছিলই। ছোট মেয়ে পারবে কেন বলো? সে কেবল কান্নাকাটি করত। আধপেটা খেয়ে থাকতো। মাছ খুব ভালোবাসত সে। বলতো তরকারিগুলো গলা দিয়ে নামে না। চুরি করে মাছ খেতে গিয়ে ধরা পড়ল একদিন। মেয়েকে শাস্তি দেওয়ার জন্য দাদু ওকে ওর নিজের ঘরেই বন্ধ করে রাখলেন। ভাইয়েরা অনেক চেষ্টা করেছিল বাবাকে বোঝাতে। ছোট বোনটাকে বড্ড ভালোবাসত যে, কিন্তু দাদু কারো কথা শুনলেন না। 2 দিন বন্ধ থাকার পর ওই ঘরেই মেজপিসি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন। সেই থেকেই ওই ঘর বন্ধ করে রাখা হয়েছে। অপঘাতে মৃত্যু কখনো শুভ নয়।
অতৃপ্ত আত্মা ঘুরে ফিরে আসতেই পারে, সেই বিশ্বাসেই অমনটা করা হয়েছিল। শুনতে শুনতে ভয় কেটে যাচ্ছিল আমার। ছোট্ট সেই মেয়েটির জন্য বড় কষ্ট হচ্ছিল। বেচারি কতটা অতৃপ্তি নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। এখনো কানে বাজছে কান্নাটা, করুণ সুরে মাছ খেতে চাওয়াটা। একটু চুপ করে থেকে বললাম, তুমি আগে কেন বললে না পিসিমা? ইচ্ছে করেনি অপ্রিয় কথাটা বলতে, তবে মেজ পিসিকে কিন্তু কেউ দেখেনি, ঘরটা কেউ খোলার চেষ্টাও করেনি। আয়নাটা ওই ঘরে ফিরিয়ে দিয়ে এসেছি। পিসি ঠাম্মার প্রিয় জিনিস তার ঘরেই থাক। ঘরটা বন্ধ করে দেওয়ার আগে শেষবারের মতো জলে ভরা চোখে তাকালাম ভেতরের দিকে। ফিস ফিস করে বললাম, ভালো থেকো পিসি ঠাম্মা।